হ্যালো, গুড ইভিনিং টু হাই। এভরিওয়ান। আজকে আবার একটা নতুন সেশন ব্রডকাস্ট হচ্ছে আমার প্রোফাইল থেকে, সবাই দেখতেই পাচ্ছেন। নমস্কার, আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। আজকে আমার সাথে একজন নতুন মানুষ, নতুন গেস্ট এবং আজকে স্পিকার মিস ঈশানী গাঙ্গুলি। দিদি, তোমাকে ওয়েলকাম আমার লাইভে। থ্যাংক ইউ জয়েন করার জন্য, এতটা সময় দেওয়ার জন্য। তো দিদির পরিচয়টা আমি আগে দিয়ে দিই, তো তারপরে আমরা নেক্সট লাইভ সেশনে ঢুকবো। আর আজকের টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আজকে আমরা ফুড প্রোডাক্টস লেভেল নিয়ে আলোচনা করবো, যেটা নিয়ে মনে হয় না খুব একটা আলোচনা হয়েছে। তো ফুড প্রোডাক্টস লেভেলটা যে থাকে, মানে আমরা তো সবসময় ব্র্যান্ডিংটাই দেখি, শুধু খাবার দাবার নয়, যে কোনো জিনিসের ব্র্যান্ডটা আমরা খুব সহজে দেখি, তো সেটার ইনগ্রেডিয়েন্টস বা তার অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা কি, কোথা থেকে এসছে, সেগুলো আমরা অতটা খেয়াল করি না। তো আজকে যেহেতু আমাদের স্বাস্থ্য নিয়ে কথা, আমাদের নিউট্রিশন নিয়ে কথা, তো সেই জন্যই এই বিষয়টাকে বেছে নিলাম। আর বিষয়টা বেছে নিতে আমাকে হেল্প করেছে সহেলিকে একটা থ্যাঙ্কস দেওয়ার। তো আমি একটা পোস্টই করেছিলাম, তো ও এখানে বলেছিল, তো থ্যাংক ইউ তো এটা নেওয়ার জন্য। আচ্ছা, তো আজকে আমাদের টপিকটা হচ্ছে অ্যাওয়ারনেস অফ ফুড প্রোডাক্টস লেভেল প্রেজেন্ট ইন ব্যাক সাইড। যে কোনো ফুড প্রোডাক্টস এর ব্যাক সাইডে কিছু ইনগ্রেডিয়েন্টস এবং ইনফরমেশন থাকে, তো সেইগুলো আমরা না দেখেই কিন্তু ফুড প্রোডাক্টস গুলো কিনতে থাকি এবং খেতেও থাকি। তো সেইগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে আমার সাথে যিনি আছেন, ঈশানী গাঙ্গুলি দি। ঈশানী দি হচ্ছে, আগে আমি বলে দিই যে ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এমএসসি আর সিডি, অর্থাৎ সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। আচ্ছা, উনি কিন্তু নেট কোয়ালিফাইড অবশ্যই। আচ্ছা, উনি আগে প্রথমে ব্যারাকপুরে যে এসবিইউ আছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, ওখানকার তিনি লেকচারার ছিলেন, ওখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। উনি পড়াতেন, এখনো উনি পড়ান। তো এখন উনি আছেন একাডেমিক কোঅর্ডিনেটর হিসাবে এফএসটিএন এর নাম সবাই শুনেছেন। তো উনি ওখানে ক্লাস নেন, সমস্ত কিছু কোঅর্ডিনেট করেন, এবং বেসিক্যালি উনি একজন একাডেমিশিয়ান। তো আমরা লাইভটা আস্তে আস্তে শুরু করব, সবাই মোটামুটি জয়েন করুক। তো সাথে সাথে আমি একটু সবার সাথে শেয়ার করে নিই জিনিসগুলো, যাতে আরো সবাই জয়েন করতে পারেন। একদম একদম। এই জন্যই এই বিষয়টাকে পৌলমিদি জয়েন করেছে, থ্যাংক ইউ পৌলমিদি। আচ্ছা, যারা জয়েন করছেন একটু কাইন্ডলি আমাদের একটু জানিয়ে দেবেন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো আমরা মোটামুটি শেয়ার করে দিয়েছি, তো শুরু করে দিই নাকি? একদম আচ্ছা, একদম। তো ঈশানী দিকে দিয়ে শুরু করব। প্রথমত থ্যাংক ইউ আমাদের টাইম দেওয়ার জন্য। থ্যাংক তো ইউ তামান্না, আজকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে ফুড প্রোডাক্টস লেভেল প্রেজেন্ট ইন দ্য ব্যাক সাইড অফ দ্য ফুড। মানে যেটা থাকে আর কি, কিছু লেভেল থাকে যেগুলো যে কোনো খাবারে থাকে, যেগুলোই আমরা বাজার চলতি জিনিস কিনে থাকি, তার পিছনে কিছু লেভেল থাকে। আর সেখানে কিছু লিস্টও থাকে, কিছু ইনগ্রেডিয়েন্টস লিস্ট থাকে, কিছু ইনফরমেশন থাকে। কিন্তু এই ফুড প্রোডাক্টস লেভেল, এই ব্যাপারটা কি, এটা যদি একটু
আমাদের বুঝিয়ে বলে। হ্যাঁ, প্রথমেই একটা কথা বলি যেটা আমি নিজের বাড়িতেই ফেস করি সবার আগে। আমি যখনই কোথাও বাজার করতে যাই বা যে কোনো জায়গাতেই যাই বাজার করতে, মোটমাট বাঁশকাবাড়ির বাজারই হয়, যখন আমি ওই পেছনগুলো দেখে প্রোডাক্টের পেছনগুলো দেখে কিনি, তখন সবসময় একটা তাড়া হতে থাকে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, পেছন থেকে কি হবে, যে প্রোডাক্টটা কেনা সেটা তো কিনে নিতেই হবে। এটা বোধহয় সবাই খুব ভালো রিলেট করতে পারবে, কারণ শপিং এ আমরা যাদের সাথে যাই তারা কেউই খুব একটা রিলায়েবল না শপিং এর প্রতি, যে এবং খুব একটা বিলিভ করে না যে আমাকে একটু ভালোভাবে কিনতে হবে। কিন্তু আমার মনে হয় আমাদের যে নর্মালি আমাদের বেঁচে থাকার জন্য তিনটে জিনিস ইজ রিকোয়ার্ড: ফুড, ওয়াটার অ্যান্ড শেল্টার। খাদ্য, বস্ত্র, বাসস্থান, ছোট থেকে শুনে আসছি। তো এই খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে প্রথমেই যেটা আসে খাবার। ওইটা ছাড়া আমরা থাকতে পারি না। রাস্তায় একটা মানুষ কিন্তু বস্ত্র ছাড়াও থাকতে পারে, প্রচুর মানুষ ফুটপাতে থাকে যাদের ঘর নেই, কিন্তু খাদ্য এমন একটা জিনিস সেটা ছাড়া কিন্তু মানুষ বেশি দিন থাকতে পারবে না। তো ওই একটা জিনিস, তার জন্য কিন্তু ওই জিনিসটাতে আমরা সবচেয়ে কম সময় দিই, যে কোনটা খাবো কোনটা খাবো না, এই জিনিসটা দেখার জন্য। এবং আমাদের আমরা তো প্রত্যেকেই খুব এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি, স্বাভাবিক, আমি নিজেও এখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রচন্ডভাবে অ্যাটাচ। এবং সোশ্যাল মিডিয়াতে আমরা যখন দেখি, সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখাচ্ছে, খুব ক্যাচি লাইন্স দেখাচ্ছে, খুব সুন্দর নতুন প্রোডাক্ট, ইনোভেটিভ প্রোডাক্ট দেখাচ্ছে, উই গো ফর ইট বেসিক্যালি। আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে, ধর নতুন প্রোডাক্ট হয়েছে, নতুন কিছু আছে, সো উই গো ফর ইট। তো এই জায়গাটাকে আমরা কিভাবে রিকভার করতে পারি, যেটা খুব দরকার আমাদের রিকভার করার, সেটার প্রথম জিনিস যেটা বলবো তামান্না, এবং আজকে যারা আমার সঙ্গে লাইভে আছেন সবাইকে থ্যাংক ইউ শোনার জন্য, কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনের বেসিক্যালি খুব বড় একটা পার্ট, খুব বড় একটা পার্ট দৈনন্দিন জীবনের। কারণ আমরা যা কিনছি, যা খাচ্ছি সারাদিন, সেগুলো আদৌ কি ঠিক খাচ্ছি, আদৌ কি, নাকি আমরা ওই ব্র্যান্ড ভ্যালুর দিকেই দৌড়চ্ছি, শুধুমাত্র ব্র্যান্ডের দিকে দৌড়চ্ছি, এবং প্রপার নিউট্রিশন, প্রপার জিনিসটাকে কি আদৌ আমরা পাচ্ছি, আমাদের শরীরের কি কোনো উপকার হচ্ছে, বা আমরা যে কাজের জন্য জিনিসটা খাচ্ছি সেই কাজটা কি আদৌ হচ্ছে। সো এই সমস্ত কিছু কনসেপ্ট নিয়ে আজকে একটা আলোচনা করার বিষয় আমার রয়েছে। তো প্রথমেই যেটা আমাকে তামান্না জিজ্ঞেস করলো সেটা হচ্ছে যে আমরা এই ফুড প্রোডাক্ট লেভেলিং, একদম প্রথমেই যে কথাটা বলেছি, ফুড প্রোডাক্ট লেভেলিং বলতে কি বুঝি, খায় না মাথায় দেয় মানুষকে একটা প্রথম জিনিস। সবাই কিন্তু জানে কি জিনিসটা, কিন্তু কেউ দেখে না। ব্যাপারটা হচ্ছে এটা, আমরা জ্ঞান পাপীর মতো কাজটা করি। আমরা যখন একটা প্রোডাক্ট কিনি, আমরা কি করি, সামনে যে সুন্দর একটা স্লিম ট্রিম ফিগারের কোনো মডেলের ছবি দেওয়া, এবং ডিলিশিয়াস, টেস্টি, হেলদি, নিউট্রি রিলেটেড ওয়ার্ড, ফিটনেস, এই রিলেটেড ওয়ার্ডগুলোকে দেখে আমরা কি করি, প্রোডাক্টটাকে চুজ করে ফেলি। একদম আমরা যে কোনো শপিং মলে যাচ্ছি বা মুদির দোকানে যাচ্ছি, যেটাই করি না কেন, আমরা ডিরেক্টলি সেখান থেকে এটা চুজ করে ফেলি। তো আমরা ওইখান থেকে যখন এটা চুজ করে ফেলছি, আমরা কারুর সময় নেই যে প্রোডাক্টটাকে একটু ওল্টাই, প্রোডাক্টটার তো সামনেটা দেখছি, পেছনটাও একটু দেখি। তখনই যখন আমরা পেছনটা দেখতে পাই প্রোডাক্টের, তখনই আমরা দেখতে পাবো প্রোডাক্টের পেছনটাতে একটা বক্স থাকে। সেই বক্সের জায়গাটাকে বলা হয় এনআইপি, নিউট্রিশন ইনফরমেশন প্যানেল। এবার লোক বলবে আমার দেখে কি লাভ, ওই তো টিভিতে অ্যাড দিচ্ছে, টিভিতে কোনো একটা ফিল্ম স্টার অ্যাড দিচ্ছে, কোনো একটা ফিল্ম অ্যাক্ট্রেস অ্যাড দিচ্ছে, সেই ওটা তো খাচ্ছি, সে তো রোগা হচ্ছে। এটা কিন্তু প্রচুর মানুষের কনসেপ্ট। যখন ইন্টারাক্ট করি পেশেন্টদের সাথে, তখন দেখতে পাই প্রচুর মানুষের কনসেপ্ট এটা, ও তো এটা খেয়ে এরকম ফিগার আছে ম্যাডাম, তাহলে আমি কেন খাবো না। কিন্তু কথাটা হচ্ছে যে আদৌ কি ওই প্রোডাক্টটা যে ফিল্ম স্টার প্রমোট করছে তিনি কনজিউম করেন কিনা জানতে গেছেন, জানতে চাননি তো। কিন্তু আমরা সেটাই করি, আমরা ওই নিউট্রিশন ইনফরমেশন প্যানেলটাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিই। আমরা সম্পূর্ণরূপে শুধু মনে করি যে ওই তো যেটা সামনে লেখা রয়েছে সেটাতেই খাবো। তো আমাদের সবার আগে যে জিনিসটার উপর একদম মাথায় জোর দেওয়া উচিত, সেটা হচ্ছে নিউট্রিশন ইনফরমেশন প্যানেল। যে আমরা কি কি ইনফরমেশন দেখতে পাচ্ছি, নিউট্রিশনের মধ্যে কি কি ইনফরমেশন, ওই প্যানেলটার মধ্যে, ওই যে টেবিলটা আছে, একটা প্যাকেটের মধ্যে, একটা প্যাকেজিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কিছু হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কিছু হয়, ওই এনআইপি, নিউট্রিশন ইনফরমেশন প্যানেল।
যেটাতে শুধুমাত্র ওই কত ক্যালোরি কত প্রোটিন সেটা নয়, সব থাকে। তো এবারে আমরা আসবো যে নিউট্রিশন ইনফরমেশন প্যানেলে কি কি জিনিস থাকে। নিউট্রিশন ইনফরমেশন প্যানেলে ঠিক প্রথমেই আপনারা যারা সবাই আছেন, প্রথমেই যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছেন একটা কন্টেনার যদি কেনেন বা একটা প্যাকেট যদি কেনেন, সার্ভিং পার কন্টেনার অর সার্ভিং পার প্যাকেট, কতটা সার্ভিং খাবো। এবং এই জিনিসটা আমরা কাউকে বোঝাতে পারি না যে সার্ভিং বলতে কতটা বোঝায়। তার ঠিক নিচেই সেই কারণে এখন বিভিন্ন অর্গানাইজেশন যারা এগুলোর সঙ্গে যুক্ত, আমরা পরে আসছি, তো এনারা প্রত্যেকে কিন্তু লিখে দিয়েছেন যে অ্যামাউন্ট পার সার্ভিং, মানে এক সার্ভিং খাওয়া মানে হয়তো তুমি 33 গ্রাম খাচ্ছ, 1 সার্ভিং ইজ ইকুয়াল টু 33 গ্রাম অর 1 সার্ভিং ইজ ইকুয়াল টু 47 গ্রাম। সো এরকম একটা সার্ভিং লেখা থাকে। এবং আমি ওই 1 সার্ভিং ইজ ইকুয়াল টু 33 গ্রাম মানে সেটা কতটা হতে পারে, 2/3 or 1 স্কুপ, যেগুলোতে স্কুপ থাকছে, যেগুলোতে স্পুন থাকছে, সেগুলোতে লিখে দেওয়া থাকে যে 1 স্কুপ, 2/3 স্কুপ, 3 স্কুপ ইজ ইকুয়াল টু 1 সার্ভিং। কিন্তু আমরা সেগুলো পড়ি না। আমরা কি করি, প্রোডাক্ট কিনে আনি, নিজের মতো করে চামচ দিয়ে তুলি, খেয়ে নিই। কোনো মানুষ নেই যেগুলো এরা পড়ে খায়। এবং আমিও যখন বাড়িতে নিজে বলি না, তখন তারা এত পড়ে খেয়ে কি হবে, কিছু তো লাভ হচ্ছে না, সব ভেজাল, সব ভেজাল, জানি সব ভেজাল। এখন সবই ভেজাল, আমাদের এনভায়রনমেন্টটা পলিউশনে ভরে গেছে, কিছু তো করার নেই, বেঁচে তো থাকতে হবে। তাহলে যতটুকুনি নয় সেইটুকু দেখি, সেইটুকু ইনফরমেশনটা আমরা পাওয়ার চেষ্টা করি। কতটা খাবো এই জিনিসটা খুব প্রয়োজন, সেটা কিন্তু লেখা থাকে, কিন্তু আমরা কেউ দেখি না ওই জিনিসটা। তারপরেই যে ওই জায়গা দিয়ে মেন জায়গাটা শুরু হয় যে কতটা সার্ভিং। এবং আরেকটা জিনিস থাকে যে ওই কন্টেনারের মধ্যে কতগুলো সার্ভিং রয়েছে। যেমন দ্য কন্টেনার কন্টেন্স অ্যারাউন্ড 10 সার্ভিং, 12 সার্ভিং। একটা কন্টেনারের মধ্যে কতগুলো সার্ভিং রয়েছে, তার মানে এটা তোমার কতদিন চলতে পারে। এটা কিন্তু বাচ্চাদের প্রোডাক্টে খুব ইজিলি বোঝা যায়। বাচ্চাদের প্রোডাক্টে সেই অনুযায়ী কিন্তু বাচ্চারা যে বিভিন্ন দুধের যেগুলো ফর্মুলা ফিড খায় সেগুলো কিন্তু কেনা হয় এইভাবে। তাই আমাদের ওই নিউট্রিশন ইনফরমেশন প্যানেলের ওই পার্টটা সবার আগে মনোযোগ দিয়ে দেখা উচিত। আমি বলবো যে কারোর কাছে যদি সত্যি সামনে কোনো প্রোডাক্ট বাড়িতে বসে যারা শুনছেন তাদের কাছে সামনে থাকে, তারা একটু নিজেরা উল্টে একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্যাকেট উল্টে একটু দেখুন। আপনারা প্রত্যেকটা আমি যে কথা মেলাচ্ছি সেই কথাগুলো দেখতে পাবে, আশা করি। একদম একটু যদি দেখাও। যেমন আমার কাছে একটা আছে, খুব কিচ্ছুতে যাচ্ছি না, খুব নর্মাল একটা জিনিস, সেটা হচ্ছে বিস্কিট, মারি বিস্কিট। মারি একদম বিস্কিটের ব্যাকগ্রাউন্ডটা এটাই যে এত লেখা, কে পড়ে? কেউ কেউ পড়ে পড়ে না। না, কেউ পড়ে না। প্রথমেই এই আছে যে মারি ইনগ্রেডিয়েন্টস, আমি বিস্কিটের হ্যাঁ একদমই দেখিয়ে দিই, ইনগ্রেডিয়েন্টস কেউ গুলো পড়ে না। যেগুলো এটা একদম কেউ ব্যাক পড়ে না। সাইডের একটা লেভেল, এই যে ব্যাক সাইডের লেভেল, আমরা সামনের দিকটা দেখি, পিছন দিকটা দেখি না। তো এইখানে থাকছে ইনগ্রেডিয়েন্টস, এই নিচে থাকে নিউট্রিশনাল ইনফরমেশন পার 100 গ্রামে। অবশ্যই পার 100 এইটা গ্রাম। কতটা সবাই পড়েন একটু আমাকে বলবেন, কারণ এখানে আমি পড়েই শোনাচ্ছি। প্রথমেই আছে রিফাইন্ড হুইট ফ্লাওয়ার, কারণ হচ্ছে ময়দার প্রোডাক্ট বিস্কিট, আমরা তো সবাই বলবো যে হ্যাঁ ময়দা থেকেই তো হয়, ঠিক আছে। তারপরে সুগার অ্যান্ড পাম অয়েল এখানে লেখা আছে। পাম অয়েল কতটা ক্ষতিকারক আমরা কিন্তু সবাই মোরালেস জানি, কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসটা কতটা কেউ পড়েন একটু দেখে নেবেন সবাই। সবার বাড়িতে এই বিস্কিট আসে, বিস্কিট কেন, যে কোনো প্রোডাক্ট আজকে যে কোনো জিনিস আমরা কিনে থাকি না কেন, সবকিছুর ব্যাক সাইডে এরকম ইনফরমেশন থাকে। তো ওইটা একটু পড়ার চেষ্টা করুন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমি একটা কথাতে আসি, সেটা হচ্ছে আমরা তো বুঝলাম ব্যাপারগুলো, তো অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে এই যে লেখাগুলো রইলো, তো এগুলো কি করে, যে এটা কি সঠিক? অনেক সময় এই যে আমরা বলছি এ তো সব ভেজাল, কিন্তু ওটা কি সঠিক? সেই সঠিকটা বা সেইটা যে আসল সত্যি, সেটা প্রমাণটা কি, বা সেটা আমরা বুঝবো কি করে যে এটা অ্যাকচুয়ালি সত্যি সত্যি ঠিকঠাক লেখা আছে? হ্যাঁ, একদমই। তার আগে আমি একটু এনআইপি সম্পর্কে আরেকটু আমার মনে হয় যে বলাটা প্রয়োজন, যে আমরা ওই জায়গাটাতে আরো অনেক জিনিসগুলো বুঝতে পারি না। এবার অনেকে হয়তো বলবে যে ওখানে একটা ডায়েটারি ভ্যালু লেখা থাকে, ডিভি বা ডায়েটারি ভ্যালু লেখা থাকে, যেখানে হচ্ছে যে পার্সেন্টেজ গুলো লেখা থাকে, যে ডায়েটারি ভ্যালুর মধ্যে পার্সেন্ট 15%, 1%, অনেক খাবারের মধ্যে, অনেক প্যাকেটের মধ্যে আমরা দেখতে পাই যে কিছু নিউট্রিয়েন্ট, প্রোটিন 1%, বা মানে রেকমেন্ডেড ডায়েটারি ভ্যালু আরডিভিটা 1% লেখা রয়েছে, বা কোনোটা 7% লেখা রয়েছে। তো এগুলোর মানে কি বোঝায়? অনেকে মনে করবে 100 গ্রামে 7 গ্রাম, তাহলে না। এই ব্যাপারটার কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হতে হবে। আমরা
যখনই কোনো একটা ফুড পাচ্ছি, এখন ফুড একটা দেখছি, আমরা একটা ইয়েতে দেখছি, আমরা একটা এনআইপি দেখছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে সবকিছু থাকে, সার্ভিং সাইজ থেকে আরম্ভ করে যে তিনটার কথা বললাম, তাছাড়া থাকে হচ্ছে ফাইবার, প্রোটিন, ক্যালোরি কতটা, তার কার্বোহাইড্রেট কতটা, টোটাল ফ্যাট কতটা, স্যাচুরেটেড ফ্যাট কতটা, ট্রান্স ফ্যাট কতটা, কোলেস্টেরল, সোডিয়াম, পটাশিয়াম। এগুলো তো বাদই দিলাম, লোক ফাইবার প্রোটিনই দেখে না, সোডিয়াম পটাশিয়াম দেখা তো দূরের কথা, একদমই। তো সোডিয়াম পটাশিয়ামকে কোনো গুরুত্বের মধ্যেই ফেলে না। তো আপনারা যখন প্রোডাক্টটা পড়বেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, এই ডেইলি ভ্যালু বা ডিভি যেটা লেখা থাকে এবং যেগুলোতে পার্সেন্টেজে লেখা থাকে, এই পার্সেন্টেজ গুলো যদি দেখেন 5%-এর ওপরে, তার মানে এইটা ওই সোর্সটা, ওই নিউট্রিয়েন্টটা এই ফুডের মধ্যে হাই অ্যামাউন্টে রয়েছে, ইটস আ কোর নিউট্রিয়েন্ট সোর্স। যেমন কোনো প্রোডাক্ট, যদি কোনো প্রোডাক্টে দেখবেন প্রোটিন লেখা আছে 12.5%, তার মানে এটার মধ্যে একটা হাই সোর্স, এই নিউট্রিয়েন্টটা বা এই প্রোডাক্টটাকে আমি বলতে পারি এটা প্রোটিনের একটা সোর্স। বাট যদি সেই লেভেলটা থাকে 5%-এর কম, তাহলে সেটা লো অ্যামাউন্টে থাকে। তার মানে কিন্তু এটা নয় 1% আছে মানে এটা নেই বা নেগলিজেবল না, 1% মানে আছে, অবশ্যই এটা ভালো পরিমাণে আছে, বাট এটা লো সোর্স অফ এনার্জি, মানে লো সোর্স অফ এনার্জি বা লো সোর্স অফ ফ্যাট, লো সোর্স অফ প্রোটিন। বাট তার মানে এটা নয় এটাতে প্রোটিন নেই, এটাতে ফ্যাট নেই, এটাতে কার্বোহাইড্রেট নেই, যেগুলো আমাদের খুব মিসকনসেপ্ট। জিরো সুগার, নো অ্যাডেড সুগার, এই ট্যাগলাইন গুলোর প্রতি আমরা প্রচন্ড অ্যাট্রাক্টেড হই, প্রচন্ড অ্যাট্রাক্টেড হই। কিন্তু এগুলোর আলটিমেট, এবার এগুলো নিয়ে আমরা অলরেডি আসবো এগুলোতে, তার আগে যেটা একটা তামান্না প্রশ্ন করলো যে আমরা যে বলছি যে এতগুলো প্রোডাক্ট বলছি, তো আমরা এই এতগুলো প্রোডাক্ট আমাদের কে করছে। সো এই প্রোডাক্টগুলোর প্রথম কথা, কিছু মানে গাইডলাইন্স তো রয়েছে, যে গাইডলাইন্স গুলো আমাদের নিউট্রিশনাল লেবেলিং অ্যান্ড এডুকেশন অ্যাক্ট, যেটা 1990-তে হয়েছে, সেই অ্যাক্ট ওয়াইজ আমাদের সেই লেবেলিং গুলো হয়ে থাকে। এবং তার সঙ্গেও এটা ফুড অ্যান্ড ড্রাগ যেটা রয়েছে এফডিএ, সো এফডিএ, রাইট, এফডিএ অ্যান্ড এছাড়াও এফডিএ ছাড়াও যেটা আমরা জানি যে এফএসএসআই, আইসিএমআর, এনআইএন, এই প্রত্যেকটা অর্গানাইজেশন রয়েছে এবং এই প্রত্যেকটা অর্গানাইজেশনের কিছু এবং আরো কিছু মার্কিং রয়েছে, যেগুলো বিআইএস মার্কিং, অ্যাগমার্ক মার্কিং। সো এগুলো যেগুলো অয়েল প্রোডাক্টস এর ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, অ্যাগমার্কের মার্কিং থাকছে, তাছাড়া হচ্ছে এফএসএসআই এর মার্ক থাকে একটা। এবার এখন অনেককে, প্রত্যেকে হয়তো লক্ষ্য করে থাকবেন যেটা হচ্ছে এফ প্লাস বলে এরকম একটা ঘুরিয়ে দেওয়া থাকে, দ্যাট মিনস ফর্টিফাইড। আমরা মিল্কের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাই ফর্টিফাইড মিল্ক, লাইক আমার কাছে যদি তামান্নার কাছে কোনো এফ প্লাস প্রোডাক্ট থাকে তাহলে একটুখানি দেখিও, এফ প্লাস মানে হচ্ছে ফর্টিফিকেশন, মানে এটা একটা ফর্টিফাইড ফুড প্রোডাক্ট। এবার এইটা কিন্তু অনেকে আমরা জানি না ফর্টিফাইড ফুড প্রোডাক্টটা কি জিনিস, শুধু বলছে ফর্টিফিকেশন আছে, আয়োডিন ফর্টিফিকেশন আছে, ব্যাস ওইটা দেখেই আমরা কিনে যাচ্ছি। এবং এর সঙ্গে আরো একটা জিনিস কিন্তু যুক্ত থাকে, যেটা নিয়ে হয়তো আমরা মাথা ঘামাচ্ছি না, দ্যাট ইজ ফসকস, ফুড সেফটি কমপ্লায়েন্স সিস্টেম, যে প্রপার হাইজিন স্যানিটেশন মেনটেন হচ্ছে কিনা ফুডটা তৈরি করার সময়, সেটাও কিন্তু ওখানে মেনটেন থাকে। তো মানুষ এটাই দেখছে না আর ওটা কি দেখবে, তো আমি ওই দিকে যাচ্ছি না। আমি শুধু বলছি আপনারা যখন কোনো কিছু কিনবেন, নিউট্রিশন ইনফরমেশন প্যানেল এনআইপিটাকে ফলো করুন, একটু টাইম নিন কিনতে, সময় নিন, কিন্তু নিউট্রিশন ইনফরমেশন প্যানেলটাকে ফলো করুন, যেটা খুব খুব প্রয়োজন আমাদের জীবনে। কারণ নয়তো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যেটা ফেস করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন ডিজিজে জড়িয়ে পড়ব। তো আমি একটা খুব নর্মালি একটা এক্সাম্পল দিচ্ছি, যে মানে একটা খুব নর্মাল এক্সাম্পল, যেমন আমরা খুব ইজিলি একটা জিনিসের প্রতি খুব বিশ্বাস করে যাই, ডাইজেস্টিভ বিস্কিট, রাইট, ডাইজেস্টিভ বিস্কিট খাবো। তো ডাইজেস্টিভ বিস্কিটটা কি সত্যি খুব একেবারে উপকারী? বা এই ব্রেকফাস্টে আমরা কোনো একটা সিরিয়াল প্রোডাক্টস রেফার করে দিল, আমি নাম ধরেই বলছি কারণ এগুলোর প্রত্যেকটার অথেন্টিফিকেশন রয়েছে এবং এগুলোর প্রত্যেকটারই আমাদের কাছে সাইন্টিফিক প্রুফ রয়েছে যে এগুলোর বিরুদ্ধে বিভিন্ন কেসেস হয়েছে। দ্যাট ইজ, মাঝখানে একটা বেরিয়েছিল কেলগস কে, একদম শেপটা এভাবে, তুমি খাও ব্রেকফাস্ট সিরিয়ালস, এটা খাও এবং সেটাতে তুমি দ্য ফিগার উইল বি লাইক দ্যাট, বাট দেয়ার ইজ নো সাইন্টিফিক প্রুফ, কারণ ওগুলোতে হাই অ্যামাউন্টে অ্যাডেড সুগার থাকে,
কর্নফ্লেক্স আপনারা যারা খান তারা দেখবেন নর্মালি চিবিয়ে খেতে পারবেন, বাচ্চারা খুব ভালোবাসে কর্নফ্লেক্স খেতে। তার কারণ কি, বাচ্চাকে যদি মিষ্টি না দেওয়া জিনিস দেওয়া হয় বাচ্চা খাবে? বাচ্চার মেন সুইট বাইট হচ্ছে সুইট বার্ডস, মানে মেন টেস্ট বার্ডসটাই হচ্ছে সুইট। সো ওরা সবচেয়ে বেশি আগে গ্র্যাব করে সুইট প্রোডাক্টকে। সো কর্নফ্লেক্স এগুলো ওরা এমনি খেতে পারে, খেতে ভালোবাসে। কারণ কি, এটা থেকেই আমাদের বোঝা উচিত দ্যাট ইজ এগুলোতে অ্যাডেড সুগার অলরেডি থাকে। তাহলে কি করে সেটা ওয়েট লসে সাহায্য করতে পারে? কি করে ওই ফিগারটা মেনটেন হতে পারে আমি যদি রেগুলার ওয়েতে ওটা খাই? তার কোনো সায়েন্টিফিক প্রুফ আছে? নো, বিকজ they already have written that it may lead to the decreasement of your weight, may intend to decrease of your weight, but there is no it may, তার মানে এটা করতেও পারে। তো আমরা যে কোনো প্রোডাক্টই বলতে পারি যে আপনি বিরিয়ানি খেয়েও রোগা হতে পারেন, আপনি যদি প্রপার ক্যালোরি মেনটেন করেন বিরিয়ানি খেয়েও রোগা হতে পারেন। সেই খেয়েও তো কথাটা তো আমরা সবাই বলতে পারি, কিন্তু এইটা খাচ্ছি মানেই আমি রোগা হব, এই অথেন্টিফিকেশনটা বা এই সিওরিটিটা কেউ দিতে পারছে না। তো এগুলো কিন্তু ওয়ান টাইপ অফ, যে আমরা এগুলোর প্রতি খুব অ্যাট্রাক্টেড হয়ে যাই। এক ধরনের স্ক্যামই বলা যায়। অবশ্যই মানে এটাকে ঠিক স্ক্যাম নয়, ইটস বেসিক্যালি মার্কেটিং স্ট্র্যাটেজি। তো একদম মানুষ যেটাকে খুব ইজিলি গ্র্যাব করবে, আমরা গ্র্যাব করতেও পছন্দ করি। মানে বেকার শুধুমাত্র আমরা দোষটা কোনো কোম্পানির নামে দিচ্ছি, বাট উই আর দ্য মেন। আমরা চালাচ্ছি বলে কোম্পানিটা চলছে, আমরা না কিনলে কি চলতো না। তার মানে আমরা বোকা যে আমরা কিনছি, আমরা ভাবছি না জিনিসটা। নিউট্রিশন ইনফরমেশন প্যানেলটা সম্পর্কে বাড়িতে যদি জিজ্ঞেস করি, কটা মা বাবা জানে, কটা দাদু ঠাকুমা জানবেন, কটা মা বাবা জানবেন যে এটা করতে হয়? বা আমাদের ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে কটা ছেলে মেয়ে এই জিনিসটা জানবে? কারণ এখন তো বেসিক্যালি বলতে গেলে সবাই নিউট্রিশন জানে, এই কনসেপ্টটাতে আসছি না। এটা একটা খুব বাজে কনসেপ্ট, যে কোনো লাইভে এলে আমার প্রথম এই কনসেপ্টটা চলে আসে, সবাই নিউট্রিশন জানে। একটা যোগা টিচার থেকে শুরু করে, একটা জিম কোঅর্ডিনেটর থেকে শুরু করে, এভরিওয়ান নোজ অ্যাবাউট নিউট্রিশন। বেসিক্যালি নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের কোনো প্রয়োজন নেই। নর্মাল ওটস খাবেন বলে দিল, ওটস এর ক্যালোরিফিক ভ্যালুটা কি ক্যালকুলেশনস হয়েছে? আমরা শুধু জানি ওটস খেলেই রোগা হবে। সত্যি কি তাই? একদমই, মানে এই ব্যাপারটা আমি খুব লক্ষ্য করি। তারপরে ডাইজেস্টিভ বিস্কিট, ফাইবার রিচ, কিন্তু ডাইজেস্টিভ বিস্কিটটা তৈরি হচ্ছে কি দিয়ে, প্রসেসিংটা কেউ দেখে না, এবং ইনগ্রিডিয়েন্টসটাও তো দেখে না। মানে ওখানে পরিষ্কার লেখা থাকে। আরো একটা জিনিস আমি বলছি, ব্রাউন ব্রেড, ওটা নিয়ে আমিও পোস্ট দিয়েছিলাম। আমার কাছে ব্রাউন ব্রেডের প্যাকেট আছে, আমি দেখিয়ে দিচ্ছি। সামনেটা বা পিছন দিকটা আমরা দেখি, কিন্তু এই সাইডে এত ছোট্ট করে লেখা আছে। এখানে ইনফরমেশন, এখানে গাইডলাইন্স গুলো এবং নিউট্রিশনাল ইনফরমেশন। এখানে পরিষ্কার লেখা আছে 35% আটা, বাকিটা ময়দা। তাহলে কি করে এটা ব্রাউন ব্রেড হলো? হোল হুইট ব্রেড কি করে হলো? আমি মানে 35% একটা আটার মধ্যে সেই বাকিটা থাকছে ময়দা, মানে সেটা তো হতেই পারে না। একই রকম ভাবে ডাইজেস্টিভ বিস্কিট গুলো চলছে, মানে বলছে ওটস, হ্যাঁ থাকছে ওটস, কিন্তু ওই রকম। তাহলে কি করে? পুরোটা তো থাকছে না, বাকি 70 to 75% সেখানে ময়দা থাকছে। ময়দা না দিলে ক্রাঞ্চি হবে না, আটা দিলে তবে তো নরম হবে। তো সেই জিনিসগুলো তো, এই জিনিসটাই বোঝা দরকার মানুষের, যে আমরা যেটা খাবো সেটাকে, হ্যাঁ এবার তারপরে তাহলে মানুষের প্রথম প্রশ্নটা হবে, তাহলে কি কিছুই খাবো না? না, কখনো না, অবশ্যই খাবো, কিন্তু সেটা পরিমাণ মতো। ওটস খেয়েছে বলে আমি সকাল বিকেল রাত্রির ওটস এর ওপরেই চলে যাচ্ছি কেন? ওটসটাকে আমরা ডালিয়া দিয়ে কি ইয়ে করতে পারি না? ডালিয়া তো ইজ এ গুড সোর্স অফ প্রোটিন এন্ড কার্বোহাইড্রেটস, এ ব্যালেন্স সোর্স। আমরা সেটা দিয়ে খেতে পারি না? কটা মানুষ, কটা যোগা ইনস্ট্রাক্টর আর কটা জিমের পার্সন ডালিয়া বলবে? কেউ বলবে না, শুধু বলবে ওটস খান। এবং যে কোনো পেশেন্টকে আমি যখন বলি ডালিয়ার খিচুড়ি খান, তখন সবার আগে ডালিয়ার খিচুড়ি খাবো, তার থেকে ওটস খেলে তো ওয়েটটা তাড়াতাড়ি কমবে। এই কনসেপ্টটাই মানুষ বুঝতে চাইবে না, অসম্ভব। হ্যাঁ, মার্কেটিং স্ট্র্যাটেজি ছাড়া তো আর কিছুই নয়, যেটা অলরেডি আমরা বললাম। তো আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন এসছে যে প্লিজ সাজেস্ট অ্যান অথেন্টিক ব্রাউন ব্রেড। আচ্ছা, এটা বলার আগে আমি একটু বলে দিই, ব্রাউন ব্রেডের অথেন্টিসিটি নিয়ে মানে বলা যাবেই না, কারণ হয়ই না। এবার বলবে যে কেন? আর সব থেকে একটা খুব মানে বাজে ব্যাপার হয়ে গেছে, এখন সবাই ব্লগিং এর উপর এত ডিপেন্ডেন্সি। তো মানুষ তো ব্লগ দেখছে এবং ভাবছে ওটাই ঠিক, ওটাই। আরে তারা তো ভিউজ এর জন্য করছে,
তারা কি ব্রেকফাস্ট বানাচ্ছে ওটাই তারা বানাবে, তারা যেখানে যেটা খাচ্ছে সেটাই বানাবে। কিন্তু এইভাবে তো হয় না। আর যদি বিদেশের কেউ ব্লগ দেখে থাকো তাহলে তাদেরকে আমি একটা বলে দিই, বিদেশে যে ব্রাউন ব্রেডটা পাওয়া যায় দ্যাট ইজ অথেন্টিক ব্রাউন ব্রেড। ওরা অ্যাকচুয়ালি কিন্তু ব্রাউন ব্রেডটা আটা দিয়েই বানায়। কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু সত্যি আপাত দৃষ্টিতে আমি এখনো পর্যন্ত কিন্তু অথেন্টিক ব্রাউন ব্রেড পাইনি যেটা শুধু আটা দিয়ে তৈরি হয়, একদমই নেই। আমার কথা হচ্ছে আমি ব্রেড খাবো কেন, আমি ব্রাউন ব্রেডের যে ইনগ্রিডিয়েন্টস যেটা চাইছি মানে আটা চাইছি, তাই তো আমি আটার রুটি খাবো, মিটে গেল। আটার রুটি খাবো, তাহলেই আমার আটার গুণাগুণটাও থাকছে, ফাইবারও থাকছে, এটা থাকছে। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করবো, সেটা হচ্ছে বেশিরভাগই মিসব্র্যান্ডিং এর কনসেপ্টে আমি আবারও জিজ্ঞাসা করবো ঈশানীদিকে, কিন্তু মিসব্র্যান্ডিং এর কনসেপ্টে একটা কথা যেটা আসে সেটা হচ্ছে মানুষ কোনটাতে বেশি অ্যাকসেপ্ট করে জানো তো, ওই বেশিরভাগ ব্রেকফাস্ট সিরিয়ালস গুলো এগুলোতে একটু বেশি এফেক্টেড হয়, যে কোনো ব্রেকফাস্ট সিরিয়াল। মুসলি মুসলি, এবার ওর মধ্যে মুসলির মধ্যে যে পরিমাণে ড্রাই ফ্রুটস থাকে, ইটস আ হিউজ সোর্স অফ কার্বোহাইড্রেট। একটা মুসলি আমি একটা ডায়াবেটিক পেশেন্টকে দিই, ডায়াবেটিক পেশেন্টরা এসেই সবার আগে বলবে ওই তো ওইগুলো দিন না, ওগুলো খেতেও তো ভালো, আমার তো ইনসুলিন হাইক হবে না। এটা কি সত্যি একটা ঠিক কথা? আমি যদি ওই হিউজ অ্যামাউন্টের সোর্স কার্বোহাইড্রেট যায়, ইনসুলিন তো এমনি স্পাইক করবে, এমনি তো সেক্ষেত্রে তাকে আমার কার্বোহাইড্রেট গ্লুকোজ লেভেল স্পাইক করবে, তো এমনি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো এটা কোনোদিন সম্ভব? কিন্তু তারা এগুলোর প্রতি অ্যাট্রাক্টেড, কারণ এই ব্র্যান্ডিং, মিস ব্র্যান্ডিং ব্যাপারটা নিয়ে যখন এলে, মিস ব্র্যান্ডিং ব্যাপারটা নিয়ে একটা প্রথম কথা বলবো যে মিস ব্র্যান্ডিংটা না বিভিন্ন রকম ভাবে হতে পারে, বিভিন্ন রকম ভাবে মিস ব্র্যান্ডিং হতে পারে। এবার মিস ব্র্যান্ডিং এর কনসেপ্টে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে মিস ব্র্যান্ডিং এর কনসেপ্টের মধ্যে প্রথমেই যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্টালি যদি, বা আমরা অনেক সময় কি হয়, অনেক সময় কেউ ভুল করে কোনো একটা লেবেলিং করে ফেললো, সেটাকেও কিন্তু মিস ব্র্যান্ডিং বলা হয়। কিন্তু মিস ব্র্যান্ডিং ব্যাপারটা হচ্ছে এই যে ডায়েট, নিউট্রি, এই কথাগুলোকে আগে ইউজ করা, হেলদি। আমরা কি খুব ইজিলি একটা জিনিসকে হেলদি বলে দিতে পারি? এই যে আমি একটা প্রোডাক্টের নাম নিয়েই বলছি, যেটার উপর কেস হয়েছিল, নিউট্রিলাইট। সো নিউট্রিলাইট কি করেছিল, যে কোন একটা প্রোডাক্ট, মানে তার ট্যাগলাইনটা ছিল একটা সময় হেলদিয়ার দ্যান বাটার। সো ইটস আ মিস ব্র্যান্ডিং। তুমি কারোর ব্র্যান্ডকে টেনে এনে বলতে পারো না বাটারের থেকে ভালো। কি কি অথেন্টিফিকেশন রয়েছে বাটারের থেকে ভালো? কি অথেন্টিফিকেশন আমার যেটা বাটারের থেকে ভালো? কি করে ভালো? পেছনটা কেউ পড়ে দেখেছেন? কেউ কি দেখেছে পেছনটা উল্টে যে তাতে কি কি লেখা আছে, কি হিসেবে বাটারের থেকে ভালো বলে দিলাম? যখন কেসটা হলো তারপরে তারা নিজেদের কনসেপ্টটা চেঞ্জ করলো, এবং কনসেপ্টটা চেঞ্জ করে হয়ে গেল দ্য হেলদিয়ার চয়েস, নিউট্রালাইট দ্য হেলদিয়ার চয়েস, রাইট? তাহলে তখনই এই যে জিনিসটা, এই যে এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল, কারণ তখন এই জিনিসটা ইটস আ মিসব্র্যান্ডিং। এবার আবার এখন অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে লো সোডিয়াম সল্ট, আজকেই একজন আমারই মানে আমাদের এফএসটিএন থেকেই আমি দেখেছি, সেই স্টুডেন্টই ছিল, তো আমাকে মেসেজও করেছিল, একদম আমাকে করেছিল, ও ছিল, ওই আজকে পোস্টটা করেছে, আমি দেখলাম, আমি নিজেও আজকে বলবো বলে ঠিক করেছিলাম, ও আজকে পোস্টটা করেছে, আমার খুব ভালো লাগলো দেখে, যে লো সোডিয়াম সল্ট। সো লো সোডিয়াম সল্ট হাইপারটেনশন পেশেন্টকে দিয়ে যাচ্ছি, কিডনি পেশেন্টকে দিয়ে যাচ্ছি, খুব ব্র্যান্ডেড নাম, ব্র্যান্ডেড সবকিছু আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা ওখানে কেউ দেখছি না পটাশিয়াম লেভেলটা কত। যখনই দেখছি একটা কোয়েশ্চেন আসছে, অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, সেটা আমি আসছি, যে ওই পার্টটাতে আসছি, যে যখনই আমরা দেখছি যে আমরা ওই মিস ব্র্যান্ডিং এর পার্টে যে একটা পটাশিয়ামটা হাই, তাহলে আমি পটাশিয়াম কি করে দেবো কিডনি পেশেন্টটাকে? তার তো একটা রেস্ট্রিকশনস এর ব্যাপার আছে। তো আমরা কিন্তু কেউ দেখছি না, লো সোডিয়াম সল্ট লেখা আছে ওপরে, ওটা কিনে নিচ্ছি, পেছনটা উল্টে পটাশিয়াম, ফসফরাস এই লেভেলগুলো কি দেখছি? সোডিয়াম লেভেলটা শুধুমাত্র ওখানে 0.1 দেখাচ্ছে, পটাশিয়ামটা সেখানে হিউজ অ্যামাউন্ট, মিনস লাইক অ্যারাউন্ড 28,000 মিলিগ্রাম এন্ড অল দিস অ্যামাউন্ট। তারপরে এমনি নুন, যাদের এমনি নর্মাল হাইপারটেনসিভ যারা আছেন আর কি, তারা কি সবাই জানে নুন কম খেতে হবে, সবাই জানে কাঁচা নুন খাওয়া যাবে না, তো কি করছে, যেটা অ্যাকচুয়ালি আয়োডাইজ সল্ট, সাদা নুন, সেটাকে বাদ দিয়ে দিচ্ছে, বাদ দিয়ে সন্ধক লবণ, এটা ওটা সব। সোডিয়াম কোথায় কমছে? সোডিয়াম তো কমছে না।
তারপর নুন ভেজে খাওয়া, আগের দিনেই মিথস অ্যান্ড ফ্যাক্টসে আমরা পৌলমিদির সাথে এটা ডিসকাস করেছি। নুন ভেজে খাওয়া, নুন ভেজে একদম খেলে সোডিয়াম কি করে চলে যাবে? সোডিয়াম এটা হাইলি রিঅ্যাক্টিভ পারে একটা না। মৌল, কিভাবে হয়? হতে পারে না, এটা সম্ভব নয়। এবং মানুষ কিন্তু আবার দাম দিয়ে কিনছে, দাম দিয়েও কিনছে জিনিসগুলো। পিঙ্ক সল্ট কিন্তু যথেষ্ট দামি। হ্যাঁ, সেগুলো কিনছেও, সেগুলো কিনছে মানুষ, সেগুলো কিনছে। এবং শুধু সেটা নয়, মানে পিঙ্ক সল্ট কনসেপ্টটা তো এখন এসছে, রাইসের কনসেপ্টটা অনেকদিন আগে থেকে। ব্ল্যাক রাইস, ব্রাউন রাইস, ভেরিয়াস টাইপস অফ রাইস আর দেয়ার, এবং সেগুলো কিনছে তারা। তো আমার যদি খেতেই হয় আমি নর্মাল খাবারই খাবো। আমি এই জিনিসটা আমি সবসময় বলি, যে আমার সমস্ত স্টুডেন্টকে বলি এবং আমার যারা পেশেন্ট আছে সবসময় তাদেরকে বলি যে নর্মাল ডায়েটটাই যদি তুমি খাও না, কোনোদিন মোটাও হবে না। কোনোদিন নর্মাল ডায়েট যদি খাও, নর্মাল বাড়ির খাবার যেটা এতদিন মা ঠাকুমারা করে এসছে, সেই খাবার যদি খাও কোনোদিন মোটা হবে না, কোনোদিন ওবেসিটিতে ভুগবে না, কিডনি ডিজিজ, কার্ডিয়াক ডিজিজ এগুলো হবে না। ওই অনেক প্রচুর পরিমাণে সাপ্লিমেন্টস ইজ নট নেসেসারি। হ্যাঁ, অবশ্যই নেসেসারি। একটা রেনাল পেশেন্টের প্রোটিন রিকোয়ারমেন্ট যখন 30 গ্রাম মিট আপ করতে হয়, আমাদের সাপ্লিমেন্ট আমাকে দিতেই হবে। কিন্তু একটা সাধারণ মানুষ যার সবকিছু ঠিক রয়েছে, তাকে একটা সাপ্লিমেন্ট খেয়ে যাচ্ছে, সে দরকার রয়েছে কি না? তার বদলে আমি যদি একটু স্প্রাউটেড স্যালাড খাই, বা স্প্রাউটেড স্যালাড খাচ্ছি, স্প্রাউটেড গ্রামস খাচ্ছি, কিন্তু আমার ভিটামিন সি এমনি বেড়ে যাচ্ছে, আমার এমনি ডায়েটারি ফাইবার লেভেল বাড়ছে, আমার কি দরকার রয়েছে? সেই কারণে একটা কোয়েশ্চেন যেটা এসছে যে আর প্রোটিন পাউডার হেলদি টু কনজিউম, মাই আনসার, ফার্স্ট আনসার ইজ নো। কেন করবো? আগে কনজিউম করবো কেন সেটা তো জানি, কনজিউম করবো কেন আগে সেটা জানি। আমি রিসেন্টলি একজনকে প্রোটিন পাউডার রেফার করলাম, কারণ হচ্ছে তার মাসেলে আমাদের যে কাফ মাসেলটা খেলতে গিয়ে ছিঁড়ে গেছিল, প্লেট বসিয়ে সে এবার মাসেল ইন্টিগ্রিটি বাড়াতে বলেছে, মাসেল মাস বাড়াতে বলেছে, and the doctor has prescribed to that any dietitian to refer anyway protein powder, and protein powder is required for him, so it's okay. ডক্টর হ্যাজ সেড দ্যাট ইট ইজ রিকোয়ার্ড ফর হিম, কারণ ওর মাসেল মাস প্রচন্ড কমে গেছে, মাসেল স্ট্রেংথ কমে গেছে, এবং আরেকটা 3 মাস পরে অপারেশন রয়েছে। সো তার জন্য আমাদের করতে হবে, কারণ তার সঙ্গে তাকে সুইমিং অ্যান্ড তাকে জিম দুটোই করতে হচ্ছে, শুধুমাত্র তার মাসেল স্ট্রেংথ গুলোকে বাড়ানোর জন্য। তাহলে এই সমস্ত সার্জারি পেশেন্ট বা যখন রিকোয়ারমেন্ট থাকছে, কিছু রেনাল পেশেন্ট, এগুলোর জন্য আমরা খাচ্ছি। কিন্তু আমাকে জিমে যাওয়া মানে প্রোটিন পাউডার খেতে হবে, এই একটা মানে বিশাল মিসকনসেপশন, বিশাল। মানে আমরা দেখি আগেই দিয়ে দেবে, জিম ট্রেনার গুলো আগেই দিয়ে দেবে যে খেতেই হবে, কারণ তুমি প্রচুর ওয়ার্কআউট করছো তো তোমার লাগবে। একদম প্রথমেই ঢুকে, মানে আমি নিজেও যখন আজ থেকে 4-5 বছর আগে একটা জিমে ঢুকেছিলাম আমাদেরই লোকালিটিতে, প্রথমেই আগে বললো যে ডায়েট চার্ট, না আমি ওটা নিয়ে পড়াশোনা করছি, আমি ডায়েট চার্ট দিতে যাবো, কারণ ডায়েট চার্টে শুধু পাউডার আর পাউডার, সকাল বিকেল রাত্রি শুধু পাউডার খেয়ে যেতে হবে। প্রথম কথা একটা হিউজ অ্যামাউন্ট, প্রথম। দ্বিতীয় কথা, আমি খাবো কেন? আমার তো শরীরে সমস্যা নেই, আমি ওয়ার্কআউট করব, আমার এক্সেস ক্যালোরিটা লস হবে, এবং সেই ক্যালোরি ওয়াইজ আমি আমার ফুডটাকে প্রিপেয়ার করব। I would include fruit vegetable include করব, আমি অবশ্যই একটা প্রোটিন, প্ল্যান্ট প্রোটিন সোর্স ইনক্লুড করতে পারি, সয়াবিন ইজ আ গুড সোর্স, যদি কারো থাইরয়েডিজমের প্রবলেম না থাকে অবশ্যই, তাহলে সেক্ষেত্রে একটা সয়াবিন একটা গুড সোর্স। আমরা ডালিয়া ইনক্লুড করতে পারি, অবশ্যই নর্মাল পালসেস ইনক্লুড করতে পারি। আমরা নর্মাল যদি ভাত ডাল খেয়ে, নর্মাল ডায়াবেটিস পেশেন্টকে যদি যখন বলি না যে 1 কাপ ভাতটা খাবেন, প্রথম মানে ভাত খাবো, ডায়াবেটিস পেশেন্ট মানে সে মনে করে ভাত খেলেই তার সুগার বেড়ে যাবে। একটা মানে পুরোপুরি মিসকনসেপশন এরিয়াতে এনারা প্রত্যেকে বাস করেন, এবং তার জন্য দায়ী কিন্তু। তারপর আরো আছে, আরো অনেক জিনিস আছে। আমরা যখন ওই কোথাও কেনাকাটা করতে গেলাম, ধরো নর্মালি আমরা তো যাই এমনি শপিং করতে, বা ধরো এমনি গ্রসারিজ কিনতে গেছি, তো ওখানে চালের সেকশন আছে, হুইটের সেকশন আছে, তো ওখানে গিয়ে প্লেন রাইস বা পারবয়েল না নিয়ে ব্রাউন রাইস বা এইসব কিছু জিনিসপত্র, আগে বুঝতে হবে ব্রাউন রাইসটা কি, কোথা থেকে এটা এসেছিল। ব্রাউন রাইস অ্যাকচুয়ালি বাংলায় কোনটা বলে, সেটা হচ্ছে খুদ চাল, অর্থাৎ চালের আগে যে ভাঙা অংশগুলো ছিল, যেখানে অ্যাকচুয়ালি ভিটামিন এ ছিল, নায়াসিন, যেটা আমরা B1 বলছি, যেটা থাকতো, এখন সেটা পলিসাইজ হয়ে সাদা চাল হয়ে গেছে, ওইটা ব্রাউন রাইস ছিল। তো আমি B1 এখন যদি পেতে চাই, এখন নেই, মানে চালের মধ্যে কিছু করতে হবে না, এমনি যেখানে আমাদের চাল থাকে ওখানে শুধু একটু হাতটা দিয়ে দেখবেন হাতটা কি অবস্থা হয়, পুরো পাউডার লেগে থাকে।
তো দ্যাট ইজ পলিশ রাইস। একদম তো তো কি করে হবে? ব্রাউন রাইস তো ওটা যেটা আগে ছিল খুদ চাল যাকে বলা হতো, দেখবেন গায়ে লাল লাল দাগ থাকতো, এবং ওই চাল মানে হয় গ্রামের দিকে আসে, এখনো আছে খুদ চালের প্রচুর ভালো ভ্যারাইটি আছে, গুণ আছে। হ্যাঁ, এবং প্রচুর প্রচুর মানুষ ওইটা খেয়ে বেঁচে থাকে, এবং ওটা খুব দরিদ্রদের একটা খাবার আমাদের এখানে। একদম। আর আমাদের এখানে সেটা বিক্রি হচ্ছে একটা হিউজ অ্যামাউন্টে, হিউজ অ্যামাউন্টে। ওদের ওখানে গেলে যদি আমরা কিনতে চাই না, মানে ইন্টেরিয়ার যে গ্রামগুলো রয়েছে সেখানে গিয়ে যদি আমরা কিনতে চাই না, লোকজন আমাদের দেখে অবাক হয়ে যাবে যে আমরা কিনতে চাইছি, আর সেই জিনিসটাই আমরা কিনি। আমরা বিভিন্ন স্টোরে যাই, ওই স্টোরের প্যাকেজিং অ্যান্ড অল এগুলোর প্রতি আমরা এত প্রথম দিকটার প্রতি ইন্টারেস্ট পেয়ে যাই না, ওই যে মানে पहले दर्शनधारी पीछे भी गुण बिचारी যে কথাটা বলা হয়। সো উই বেসিক্যালি ফলো দ্যাট থিং টু চুজ আওয়ার ফুড প্রোডাক্টস। সো কি দেখছি, কি লেখা আছে, মানে ওটুকুর আমার ম্যাটার নয়, পেছনের এনআইপি ইজ মাই নট ম্যাটার, নাথিং ইজ ম্যাটার। আমার ম্যাটার হচ্ছে শুধুমাত্র কেমন দেখতে, সুন্দর কিনা, একটা সুন্দর ফিগারওয়ালা ছবি রয়েছে কিনা, এবং এটার একটা কিরকম ট্রেন্ড চলছে, সেই ট্রেন্ডে আমি একটা মিশে গেলাম। যে বিভিন্ন আমরা এই যে আমরা অনেক সময় বলি যে স্যালাড ইনটেক করবেন, এবার স্যালাডটা চিকেন স্যালাড ইনটেক করছে, তার মধ্যে হিউজ অ্যামাউন্টে মেয়োনেজ মিশিয়ে চিকেন স্যালাডটাকে ইনটেক করছে, বলছে রাত্রিবেলার ডায়েটের আমি চিকেন স্যালাড খাচ্ছি। কি খাচ্ছি? মেয়োনেজটা খাচ্ছি। কার্ডিওভাস্কুলার হেলথটা কি হচ্ছে? পুরো যাচ্ছে। আমি মাঝখানে একটা কনসেপ্ট উঠেছিল, যদিও এখন সেই কনসেপ্টটা অনেক কম, যে বাটারের থেকে মার্জারিন ভালো, যেটা হাইড্রোজিনেটেড ফ্যাট একটা, সেই জিনিসটাকে আমরা ভালো বলছিলাম মাঝখানে হঠাৎ করে, তো সেটা এখন গেছে অনেকটা। কিন্তু ওই চিকেন স্যালাড আমি অনেককে দেখেছি, আমার এক দুজন বন্ধুও দেখেছি যে খুব রাত্রিবেলা মানেই চিকেন স্যালাড খাচ্ছে, আর সেই চিকেন স্যালাড খাচ্ছে যখন, সেই ওইটার মধ্যে একটা বেশ ভালো অ্যামাউন্টে মেয়োনেজ মিশিয়ে চিকেনটাকে গ্রিলড করে ইয়ে দিয়ে, শুধু ভেজিটেবলস, প্রচুর ভেজিস রয়েছে, ব্যাস এই কনসেপ্টটাতেই চলছে। এবং তার ফলে একটা আমি তো কিছুই খাচ্ছি না, আর যেটা খাচ্ছি তার বদলে যদি আমি অন্তত দুটো রুটি, আটার দুটো রুটি আর নর্মাল সোয়াবিনের তরকারি খেতাম না, আমার অনেক বেশি ভালো রকম ভাবে আমার ডাইজেস্ট হতো এবং আমার শরীরটা ঠিক থাকতো। আমার দরকার নেই ওই স্যালাডটা খাওয়ার। এই কনসেপ্টটা খুব জরুরি, খুব জরুরি। এক্স্যাক্টলি, মানে আরো অনেক রকমের এরকম এত রকমের মিসকনসেপশন রয়েই গেছে সবকিছুতেই। বিশেষ করে মানে এফেক্টেড হয় এই ব্রেকফাস্ট গুলো, কারণ মানুষের এখন এত হাড়ি, সব ব্যাপারে একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে। মানে মানছি যে সবাই ব্যস্ত, সত্যি আমরা সবাই ব্যস্ত, কিন্তু আর এই নর্মাল কথাগুলো তো আমরা ছোট থেকেই শুনে আসি যে খাবার যখন খাবো আমরা তখন পারফেক্টলি চিবিয়ে খাওয়া উচিত, মানে চিউ করলে তবে তার পুষ্টিগুণটা যাবে। তো আমি যদি সবই একসাথে খেতে থাকি, মানে গোগ্রাসে পুরো গিলে নিলাম, তো যেটা খাচ্ছি যদি ভালো জিনিসও খেয়ে থাকি, মানলাম ভালো, তো সেটাও তো আমি পুষ্টিগুণ পাবো না। না, তো খাদ্য খাওয়ার উপরেও মানে অনেকটা নির্ভর করে যে আমি কিভাবে খাবার খাচ্ছি। তারপরে মাইন্ডফুল ইটিং, যেটা তোমার সাথে কথাই হচ্ছিল, যে আমরা কিভাবে খাচ্ছি। আমরা তো এখন ফেসবুক স্ক্রল স্ক্রল করছি, হাতে এই হাতে ফোন, গেম খেলছি, টিভি দেখছি। মাইন্ডফুল ইটিং তো একটা অন্য কনসেপ্ট। আমি মানে তোমার সাথে কথা বলতে গিয়ে আমি সেদিনকে বলছিলাম যে আমাদের মাইন্ডফুল ইটিংটা একটা কনসেপ্ট। মাইন্ডফুল ইটিং এর মতো আমরা খাই না। আমরা এখন হচ্ছে ওই বিছানায় বসে খেয়ে নিলাম, বাচ্চাদেরকে বিছানা থেকে নেমে টেবিলে নেমে যাওয়া যাবে? অসম্ভব বিষয়। তাদের ফোন সামনে দিতেই হবে। ফোন সামনে মানে 8-9 মাসের বাচ্চা ফোন সামনে নিয়ে খাচ্ছে, তো তাহলে তার চিভিং, তার পুরো হরমোনাল চেঞ্জেস, তার প্রসেসিং গুলো কিভাবে হচ্ছে? কোনোভাবে হচ্ছে না। আমরা পুরোপুরি ওইটার দিকে কনসেন্ট্রেশন, আমাদের কনসেন্ট্রেশন খাওয়ার দিকে নেই, আমরা খাবারটা এনজয় করছি না। ইভেন রেস্টুরেন্ট গুলোতেও আমি দেখেছি, এবং মানে দেখেছি কি, মানে আমি নিজেই ফিল করি জিনিসটা, যখন যাচ্ছি অপোজিট যে পার্সনটা বসে আছে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই ফোনে ব্যস্ত, ফোন দেখছে, ফোনে ছবি তুলছে। হ্যাঁ, আমি খাবারের ছবি তোলার বিরোধী নই, বাট যখন খাচ্ছি আমার মনে হয় ফোনটাকে অ্যাসাইড করে রাখা খুব দরকার। যে খাচ্ছি যখন, তখন খাবো, মন দিয়ে খাবো। when you eat only eat, mindful eating এর একটা প্রথম ট্যাগলাইন, when you eat only eat। এই যেমন পড়াশোনা করতে করতে ফোন ঘাটা হয় না, সেম ভাবে খেতে খেতেও ফোন ঘাটাটা উচিত নয়। শুধু ফোন ঘাটা নয়, ফোন ঘাটা, টিভি দেখা, কোনোটাই নয়। মাল্টিটাস্কিং ইজ ফুললি প্রহিবিটেড। মাল্টিটাস্কিং খাওয়ার সময় কোনোভাবেই উচিত নয়, একদমই। এবং এইটা তো একটা কনসেপশনের মধ্যে একটা মেন ব্যাপার।
আরেকটা জিনিস নিয়ে আমি ভাবছিলাম যে আজকে লাইভে বলবো, সেটা হচ্ছে মাঝখানে একটা মাঝখানে না, এই সময় একটা ট্রেন্ড উঠেছে ডিটক্স ওয়াটার। মানে উফ আর কি। সো আমি শুধু দেখে যাচ্ছি পোস্ট অ্যান্ড লাইকস অ্যান্ড হিউজ অ্যামাউন্টস অফ প্রসেসিং টেকনিক্স, রিলস। তো এটা কি আগে ছিল না? ছিল তো। আমি সেই বহু যুগ ধরে ওই লেবু চিয়া সিডস এর জল ভিজিয়ে আমি খাচ্ছি, বহু যুগ ধরে। স্কিন হেলথ ভালো রাখে, আমরাও জানি স্কিন হেলথ ভালো রাখে। হঠাৎ করে চলে গেল ডিটক্স ওয়াটার ইজ ভেরি মাচ রিলেটেড টু রিডিউস ওবেসিটি। ওবেসিটি রিডিউস করতে ডিটক্স ওয়াটারই মেইন, ওটা না খেলে আর কিচ্ছু হবে না। তার জন্য ডিটক্স ওয়াটার, মানে আমি জাস্ট অ্যামাজনে দেখছিলাম যে দ্য হাইলি ট্রেন্ডিং ইজ দ্য ডিটক্স ওয়াটার বটল। অ্যামাজনের ট্রেন্ডে হাইলি ট্রেন্ডিং ইজ দ্য ডিটক্স ওয়াটার বটল। মানুষ দেখছে না, একজনের দেখছে, ব্লগ দেখছে, পোস্ট দেখছে, আর কিনে ফেলছে। আমি শুধু দেখছি ডিটক্স ওয়াটার। আমি তো বলছি অবশ্যই শরীরের জন্য ভালো, কিন্তু সেটাকে কেন আমি একটা মিস ব্র্যান্ডিং করে নিয়ে চলে যাচ্ছি, এটা মিসকনসেপশনে নিয়ে চলে যাচ্ছি, নট মিস ব্র্যান্ডিং, কনসেপশনে নিয়ে চলে যাচ্ছে, মিসকনসেপশন যে এটা খেলেই আমার ওবেসিটি রিডিউস হয়ে যাবে, এটা খেলেই আমি রোগা হয়ে যাব। আর তারপরে আমি বেরিয়ে আমি চাউমিন, চিলি চিকেন, বিরিয়ানি সব খাই, কোনো অসুবিধা নেই, শুধু ডিটক্স ওয়াটার আমাকে সারাদিনে খেতে হবে। রিয়েলি? অবশ্যই গুড, অবশ্যই এটা শরীরের জন্য ভালো, কারণ আমাদের বডি থেকে টক্সিনস গুলোকে বের করে দিচ্ছে, এক্সক্রিট করে দিচ্ছে, অফকোর্স ইটস গুড। বাট মানে তার জন্য এই হাইপটা কেন? মানে এই হাইপটার কি দরকার ছিল? এইটা তো নর্মাল, যে আমরা নর্মালি বহু বছর ধরে ডিটক্স ওয়াটারটা খেয়ে আসছি। লেবুর জল, লেবুটা দিয়ে খেয়ে, চিয়া সিডস দিলাম, এগুলো তো খেয়ে আসছি, সেখানে একটু মিন্ট লিভস দিলাম, তো নর্মাল। সেটাকে একটা বটলের মধ্যে করে, কাঁচের জারের মধ্যে করে, তরমুজ দিয়ে করে, বিভিন্ন হাইকে করে, why it is important? হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট মানুষকে জানানো, কি মানুষের অবশ্যই একটা ডিটক্সিফিকেশন বডিতে দরকার, কিন্তু সেটা মানে এটাকে আমি একটা যদি এই পর্যায়ে নিয়ে যাই, এটা মানেই এটা ওবেসিটি কমাবে, আমি এইটার বিরোধী। আমি ডিটক্স ওয়াটারে কিন্তু বিরোধী নই। অবশ্যই অ্যাজ আ ডায়েটিশিয়ান, অ্যাজ আ একাডেমিশিয়ান আমি এই কথাটা বলতে পারি যে আমি ডিটক্স ওয়াটার অবশ্যই পছন্দ করি, আমি নিজেও খাই, কিন্তু আমি এই ডিটক্স ওয়াটার খেলেই ওবেসিটি রিডিউস হবে, তাই ডিটক্স ওয়াটারটাকেই আমি একটা ওবেসিটি ডায়েটে চলে গেলাম, এইটার বিরোধী সম্পূর্ণরূপে। এটা তারপরে একটাই কমন মেথড দিয়ে দিচ্ছে যে শুধু লেবু, পুদিনা, চিয়া সিডস এটাই ডিটক্স, কিন্তু এটা তো শুধু নয়। যেমন আমি খাই হচ্ছে, আমি বলছি, আমি ধরো মৌরি খাই আর ধরো মেথি খাই, তো এটা কি ডিটক্স ওয়াটার নয়? একদমই। আমাদের আমি নর্মালি আর একটা ইয়েতেও দেখেছিলাম, আমাদের খুবই রিনাউন্ড রাখিদি ডায়েটিশিয়ান, তো ওনার অনেকগুলো বানানো দেখেছিলাম, আমার ভালো লেগেছিল যে আমরা সত্যি একটা হাইপে চলে যাচ্ছি, শুধু ওই লেবু দেবো, জল দেবো, মিন্ট লিভস দেবো, আর ইয়ে দেবো, চিয়া সিডস দেবো, কিন্তু বাকি এতগুলো ভ্যারাইটিস রয়েছে। we can add the watermelon also, we can add the melon also, lemon also, আরো অনেক জিনিস অ্যাড করা যায়। শুধু কেন একটা জিনিসের প্রতি আমি ফোকাসড? দরকার নেই তো। আমি অনেক কিছু অ্যাড করি, এবং এটা আমরা রেগুলার ওয়েতে খাই না, শুধু গরমকালে খাবো আর ওবেসিটি হলে খাবো কেন? একটা রোগা মানুষও ডিটক্স ওয়াটার খেতে পারে, ডিটক্স ওয়াটার খেলে রোগা হচ্ছে না, ডিটক্স ওয়াটার হেলথ। মেন ব্যাপার হচ্ছে ওয়াটার আমাদের জলসাম্য, বাংলায় বললে জলসাম্যকে বাড়াতে হবে, না টক্সিন বেরোবে, এমনি এমনি কি করে বেরোবে? তো জলটা দরকার যেভাবেই হোক। আর যদি আমি নর্মাল জলে একটু ভিটামিন সি দিই, আগের লাইফটাতে হয়েছে, মানে লেবু দিই, তারপরে ভিটামিন সি যাচ্ছে, তো ঠিক আছে। কেউ হয়তো পছন্দ করে না বা অ্যাসিড হয়ে যায়, তো তারা স্প্রাউটেড গ্রামস খাবে, বা ছোলা, যেগুলো কলবের করা ছোলা বা স্প্রাউট যেগুলো, ওগুলো খাবে, হয়ে গেল ভিটামিন সি। আর তার সাথে পরিমাণ মতো জল খেলে তো অসুবিধা কি আছে? খুব ইজিলি নর্মাল খাবারটাকে ইয়ে করতে পারি, কিন্তু আমরা সেটা করি না। কিন্তু আমরা ছুটি হচ্ছে ব্র্যান্ডের পেছনে, সারাক্ষণ আমরা ব্র্যান্ডের পেছনে ছুটছি, আমরা ওই ট্যাগ গুলোর পেছনে ছুটছি, টেস্টি, হেলদি, এই ট্যাগ গুলোর পেছনে। এখন যদিও বিভিন্ন গভর্নমেন্ট রেগুলেশনের মাধ্যমে বলাই হয়েছে যে উই ক্যান নট ইউজ দ্য ডায়েট টার্ম, যে ওই ডায়েট কোনো কিছু যদি বলি, ডায়েট বাটার, ডায়েট চিরা, ডায়েট বলে আমি বলি একটা জিনিস, ডায়েট কোক কিছুদিন আগে ক্যান্সারাস ধরা পড়েছে এবং ডায়েট কোক টোটালি ব্যান্ড হয়েছে, সবাই জানে এটা। তো ডায়েট কোক when we go to Coca-Cola basically for industry visit, আমি ফার্স্ট প্রশ্নটা দাঁড়িয়ে ওটাই করেছিলাম ওনাকে, যে আচ্ছা এই যে ডায়েট কোক তৈরি করেন, এটা কি কোনো রকম কোনো সুগার নেই? বলছে না, কেন থাকবে না, আচ্ছা তো আমরা তো সুগার ফ্রি, মানে সুগার যে এই যে সুক্রালোজ বা অ্যাসপার্টেম, এই যে যেগুলো জিনিসগুলো রয়েছে, আমরা সুইটনার্স, আর্টিফিশিয়াল সুইটনার ইউজ করি।
এবং তার জন্য হচ্ছে মানুষ ইয়েতে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে একটা নর্মাল, আমি গেট টুগেদারে গেছিলাম, একটা নর্মাল ফ্রেন্ডস গেট টুগেদার, সেখানে গিয়ে অর্ডার করছে ডায়েট কোক। আরে কোল্ড ড্রিঙ্কস খেলে কোল্ড ড্রিঙ্কসই খা, একটা দিন কোল্ড ড্রিঙ্কস খেলে শরীর ক্ষতি হয়ে যাবে না? খেলে খাক, কোল্ড ড্রিঙ্কস কি একদিন খেলে একেবারে শরীর বিশাল কার্ডিওভাস্কুলার হেলথ এফেক্টেড হবে? আমি রেগুলার কনজাম্পশন বলছি না, একটা দিন কি মানুষ কোল্ড ড্রিঙ্কস খেতে পারে না? তো নর্মাল তো খেতেই পারে একটা। তার জন্য ওই মানে এত পরিমাণে ব্র্যান্ডেড হয়ে ডায়েট কোক অর্ডার করার কি আছে? ডায়েট কোকটা, সেটার অ্যামাউন্ট একটা হিউজ, 260-270 টাকা একটা ডায়েট কোকের ক্যানের দাম। মানে একটা রেস্টুরেন্টের কথাই বলছি, মানে আমি আমি জাস্ট অবাক যে এটা করে কি হবে। মানে এই জিনিসগুলো যখন আমাদের সামনে ঘটে না, আরো বেশি খুব ফ্রাস্ট্রেটিং লাগে যে মানুষকে বোঝাতে পারছি না, এবং মানুষ এই জিনিসগুলোর ওপরেই পুরো ইয়ে করে রয়েছে। মানে আচ্ছা, একটা কোয়েশ্চেন এসছে, সেটা একটু বলে নি। তামার পাত্রে জল খাওয়ার বিশেষ কি কোনো গুণ আছে? যারা তামার কোনো ঘটি বা বাটিতে বা গ্লাসে অনেকে সারা রাত রেখে জল খায় পরের দিন সকালে উঠে। বিশাল কিছু গুণগান নেই, বিশাল কিছু গুণ বা কিছু নেই। নর্মাল জলের বোতলে জল খেলেও যা হবে এটাতেও তাই হবে। হ্যাঁ, কপারের ইনটেকটা একটা থাকছে, যে ইয়ের ব্যাপার থাকছে, বাট এটা আমরা নর্মালি যে ডায়েটারি ফ্রুটস এন্ড ভেজিটেবলস খাচ্ছি, ইটস এনাফ। সো উই ডোন্ট নিড টু বাই ধরো চিংড়ি আছে বা যে কোনো শেলফিশ যেগুলো আমরা খাই, গুগলি খুব ভালো, আমাদের আইসাইটের জন্য ভালো, এইগুলো থেকে আমরা একটু কপার পেয়েই যাব। আচ্ছা, এই কপারের কথাটা হলো বলে আমি জাস্ট একটা ঘটনা একটু বলে দিই। সেটা হচ্ছে একটি মহিলা আর কি, উনি কি করেছিলেন, উনি নর্মালি একটা কপারের বোতলে উনি জল খান। তো কি করেন, যেটা হয়ে যায় অভ্যাস হয়ে যায়, অভ্যাসবশত ওই কপার বোতল মাঝখানে যে 45 ডিগ্রি টেম্পারেচার এসেছিল, তো ওর মধ্যে ওআরএস ঢেলে দিয়েছে। ওআরএস টা ওর মধ্যে রেখে বা তার মধ্যে সেটাকে এবার কনজিউম করছে, সরাসরি সে তো হসপিটালাইজড। মানে তামার সাথে কিন্তু পুরো রিয়াকশন করে যাবে, তো খুব সাবধানে ইউজ করতে হবে। জল ছাড়া আর কিচ্ছু কিন্তু দেওয়া যাবে না, যে কোনো অ্যাসিডিক বা যে কোনো কিছু সাবস্টেন্স ওর সঙ্গে প্রচন্ড পরিমাণে একদম তামার রিয়াকশন হয়ে যায়। ডিটক্স ওয়াটারটাকে যদি তামার পাত্রে রেখে খাওয়া হয়ে গেল, একদমই পুরো হসপিটালে চলে যেতে হবে। আর একটা জিনিস হচ্ছে, লেবুর রস দিয়েও যদি কেউ খায় আর কি, সেটাও একই পুরো রিয়াকশন হবে। এটার আরো বড় প্রমাণ হচ্ছে, এই বর্ষাকাল আসছে, সবাই দেখতেই পাবে যে কপারের সাথে অক্সিজেন, আমরা সবাই ছোটবেলায় পড়েই এসেছি, Cu প্লাস O2, ওটা কপার অক্সাইড হয়ে যায়। সেটা কিন্তু ভীষণভাবে, মানে যদি কনজিউম করি একদম হসপিটালে শুয়ে থাকতে হবে 2-3 দিন। তো ভেরি ভেরি কেয়ারফুল। এক্স্যাক্টলি। সো তো এই কথাগুলোই বলার ছিল। আর অ্যাওয়ারনেসটা তুমি কি দেবে আমাদের সকল ভিউয়ার্সদের জন্য বা আমাদের নিজেদের জন্য, যে এই যে আজকে আমরা এটা নিয়ে তুললাম এই কথাটা, যেটা মানুষ হয়তো দেখেই না বা ভাবেই না এই ব্যাপারগুলো নিয়ে। আচ্ছা, আমি যেমন এটা দেখছিলাম যে আমার কাছে কিছু প্রোডাক্ট আছে, ফর্টিফাইডটা আমি আজকে তেলে দেখেছি, আমার কাছে এখন নেই। যে কোনো, আমরা যদি কোনো অয়েল কিনি, যে কোনো অয়েল, সেখানে দেখবে এফ লেখা থাকে, প্লাস এফ, ওখানে ভিটামিন এ, ই এগুলো অ্যাড করা হয়, সেটা ফর্টিফাইড হয় আর কি। এছাড়া যে কোনো হ্যাঁ, যে কোনো ফুডস এর লেভেল যদি তোমরা দেখো, তাহলে এখানে দেখতে পাবে FSSAI এর একটা লেভেল রয়েছে, আর এর নাম্বারগুলো একটা নাম্বারও রয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু তবেই এটা আসবে বাজার চলতি যে কোনো জিনিসই দেখতে পাবে। আরেকটা খুব আরেকটা জিনিস আমি বলবো, যেটা আমি বারবার মনে রেখেছিলাম, একদম লাস্টে গিয়ে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং ডেট এবং ডেট টিল কনজাম্পশন বা এক্সপায়ারি ডেট, এটা প্লিজ সবাই দেখে কিনবেন। মানে আমি যখনই কিনি আমি এটা দেখে কিনি প্রচন্ড ভাবে, এবং আমার বাড়ির লোককে আমি এই ব্যাপারটাতে খুব কনভিন্স করাতে পেরেছি। তারা যখনই যা কেনে আগে সবার আগে দেখে না এক্সপায়ারি ডেট। মেয়ে দেখতে বলেছে এক্সপায়ারি ডেট, আমাকে দেখতেই হবে এক্সপায়ারি ডেট। মানে বাবা যেখানেই যায় সেখানে গিয়ে এক্সপায়ারি ডেটটা দেখে নিই একটুখানি। তো এই এক্সপায়ারি ডেটটা খুব বড় একটা জিনিস। আমরা কিন্তু প্রচুর প্রোডাক্ট এমন এরকম, এই যে বিশেষ করে আমরা বিভিন্ন যে গ্রসারি স্টোর বা বিভিন্ন শপিং সেন্টার্স গুলোতে যাই, সেখানে যেগুলো থেকে আমরা বাই করি, প্লিজ এক্সপায়ারি ডেট খুব মাস্ট একটা জিনিস। ওইটা খেলে কিন্তু আরো বেশি শরীরে এফেক্টেড। আমরা অনেক সময় জল টলও খেয়ে ফেলি, জলের যে ওয়াটার বটল, প্যাকড বটল, এক্সপায়ারি ডেট বিভিন্ন জায়গাতেও সেটা দেওয়া হয়। হ্যাঁ, আবার অনেকে বলে জল, তো জলের আবার এক্সপায়ারি ডেট কি, এরকম অনেকে মনে করে। জল তো মিনারেল ওয়াটার, তার আবার এক্সপায়ারি কি হবে? এভরিথিং হ্যাজ সাম এক্সপায়ারি ডেট, কোনো একটা কারণেই ওরা বানিয়েছে। একটা ফেসাই থেকে একটা কোনো একটা কারণেই বানিয়েছে এগুলো, তো অকারণ বানায়নি। অবশ্যই এক্সপায়ারি ডেটটা দেখে কিনবেন, যে এক্সপায়ারি ডেট কতটা, কতদিন অবধি আমি ইউজ করতে পারবো।
এই জিনিসটা। এবং সেটা শুধু এটার জন্য নয়, আমি মেডিকেশনের ক্ষেত্রেও সেম থিং। মেডিকেশনও অনেক সময় কি হয়, ও ঠিক আছে 1 মাস আগে তো এক্সপায়ার হয়েছে, খেয়ে নি না দুটো, কি আছে, একদিন খেলে কিচ্ছু হবে না। এটাই যখন কনস্ট্যান্ট হতে থাকবে, তখনই এটা লিডস টু আ হিউজ ডিজিজ, পা ফুলে যাওয়া, ইডিমেটিক প্রবলেম, রেনাল ইস্যুস সব দেখা দিতে আরম্ভ করবে আস্তে আস্তে। একদিন খেলে কিন্তু কিচ্ছু হবে না। এটা যখনই ও ঠিক আছে 1 পাতা খেয়ে নি, পড়ে আছে ওষুধটা, এত দাম দিয়ে কিনেছি, ফেলে দেবো? এত দাম দিয়ে আমার ইয়েটা কেনা, পাউডারটা কেনা রয়েছে, হয়তো কোনো একটা ডায়াবেটিক কেয়ার বা কিছু একটা প্রোডাক্ট কেনা রয়েছে, খাওয়া হয়নি, ও ঠিক আছে তোরা খেতে হবে না, আমরা খেয়ে নি না। একদম। আমি একটু অ্যাওয়ারনেস দেওয়ার জন্য একটা নুনের প্যাকেটই আমি একটু দেখাবো। এখানে লেখা আছে আয়োডাইজ সল্ট। যে কোনো নুন তোমরা দেখতে পারো আয়োডাইজ সল্ট। আর একটা জিনিস একটুখানি বলে দিই, যে কোনো আয়োডাইজ সল্টের পাশে হোক বা পিছন দিকে হোক, ব্যাক সাইডই থাকবে, সেটা হচ্ছে এই সাইনটা থাকবে, অর্থাৎ একটা স্মাইলিং ফেসে একটা সান, মানে একটা সূর্য হাসছে, দ্যাট ইজ আয়োডাইজ সল্ট। এটা যেখানে থাকবে না তার মানে কিন্তু তুমি আয়োডিন পাবে না। তো এইটা একটা বলার ছিল আমার, যে কোনো আয়োডাইজ সল্টে এটা দেখতে পাবে। এই যে স্মাইলিং ফেসে যে সানটা দেখতে পাচ্ছ এইটা, তো পিঙ্ক সল্টে পাবে না, ব্ল্যাক সল্টে পাবে না, সন্ধক লবণে পাবে না, টাটা লাইট ফাইট যেগুলো আছে কম সোডিয়াম সবে পাবে না। তার মানে আয়োডিন নেই। আর বেসিক্যালি আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে আমরা আয়োডিন খুব একটা পাই না। আর আয়োডিন তো আমরা সবাই জানি বাচ্চাদের বা আমাদের ব্রেনের ডেভেলপমেন্টে সাহায্য করে। তো এইটা একটা ব্যালার। আর একটা জিনিস বলার আছে, আয়োডিন ভালো কিন্তু বেশি ভালো নয়। এখানে একটা রিটেল লেভেল লেখা আছে, দেখবে 15 to 30 ppm পার্টস পার মিলিয়ন। তো এটাও কিন্তু বজায় রাখা জরুরি। এগুলো কিন্তু সমস্ত প্যাকেটে থাকে, আয়োডিন, আয়োডাইজ সল্ট। এটাও ইম্পর্টেন্ট। মানে আয়োডিন মানে প্রচুর প্রচুর আয়োডিন খাবো তা কিন্তু নয়, খুব সামান্য লাগে। ওই জন্যই কিন্তু আমাদের নুন, মানে আমরা বলি না স্বাদ অনুসার, তো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা। তো এইটা আমার একটু বলার ছিল। আচ্ছা, তো পল্লবী সরকার বলছিল, ম্যাম তোমারই বোধহয় স্টুডেন্ট, দেখো এক্সপায়ারি সেই বটলটারই হয় এটা শুনেছিলাম। হ্যাঁ, বোতলের তো এক্সপায়ারি হবেই, যে কোনো জলের বোতলে এক্সপায়ারি ডেট হবে। জলের বোতলেরই হবে। জলের বোতল মানে হচ্ছে বোতলের এক্সপায়ারি, মানে বোতলের মধ্যেই তো জলটা রয়েছে, বোতলটা বাদ দিয়ে কি জলটা ঠেলে নিয়ে খাবো? হ্যাঁ, তো একদম আফকোর্স ওটা একদম। এক্সপায়ারি, একদমই। আর একটা আর আমরা কোশ্চেন তো এসেছে, জানি প্লাস্টিক খুব খারাপ। অল সিড বেস ডায়েট মানেই ভালো নর্মাল ফুডের থেকে? আচ্ছা, সিড বেস ডায়েট ভালো হ্যাঁ, নর্মাল, আচ্ছা না অবশ্যই সিড ইজ গুড ফর দ্য হরমোনাল হেলথ কন্ট্রোল। আমরা যেগুলো বিভিন্ন, আমরা যে সিড সাইক্লিং বলে থাকি, যে পিসিওএস পিসিওডির ক্ষেত্রে সিড সাইক্লিং ইজ গুড, বাট তার মানেই আমি খাবারের মধ্যে 14টা সিড ঢুকিয়ে দেবো? আর আগে বুঝতে হবে সেই পেশেন্টের ইউরিক অ্যাসিড আছে কিনা, সেই পেশেন্টের অল ওভার প্রোফাইল লেভেল কি। আমি তাকে যে কোনো একটা বলে দিলাম মিক্স সিডস খেয়ে নিন, তার ফ্ল্যাট ফুড আছে কিনা, বা তার অন্যরকম কোনো রেনাল ইস্যুস আছে কিনা, বা আরো কোনো সমস্যা আছে কিনা, তো সেগুলো আগে দেখতে হবে। তবেই আমি তাকে সিডটা রেফার করতে পারবো। সিড বেস ডায়েট সবাইকে দেওয়া যাচ্ছে না। পিসিওএস পিসিওডি থাকার সঙ্গে আরো কিছু ইস্যুস গুলো, রেগুলার ইস্যুস গুলো থাকলে তবে কিন্তু কখনোই আমি সিড বেস ডায়েট দেয়। সিড বেস ডায়েট বলতে সারাদিনে সিডস নয়, একটা মিক্স সিডস আমরা নর্মালি হয়তো জাস্ট ওয়ান হ্যান্ডফুল আমরা বলতে পারি যে উই ক্যান গিভ ইন মানে ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমরা জাস্ট দিতে পারি। তো এইটা আমরা দিতে পারি, কিন্তু অবশ্যই সেটা পেশেন্টের প্রোফাইল দেখে। পেশেন্টের প্রোফাইল ছাড়া কখনো একটা পেশেন্টকে হুট করে আমি বলে দিতে পারি না যে সিড বেস ডায়েট দাও। ওকে, আর কোনো কোয়েশ্চেন তো আর আসছে না? সেরকম কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করেনি। যদি পরে আসে তো কমেন্ট সেকশন থেকে রিপ্লাই দেওয়াই যাবে, অসুবিধা কিছু নেই। আর আমরা যে কথাগুলো বলেছি, ভালো লেগেছে। হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট টপিক ছিল এবং অনেকেই আমাদের সাথে ছিলেন না তখন, তো সেটাও অনেক বড় ব্যাপার। আর কোয়েশ্চেন অ্যারাইজ করলো, এটাও আরো অনেক বড় ব্যাপার, যে মানুষের মনে কোয়েশ্চেন আসা জরুরি, অবশ্যই জরুরি। মানে আমি কি খাচ্ছি, কেন খাচ্ছি, আদৌ ঠিক খাচ্ছি কিনা, যেটা ব্র্যান্ডিং হচ্ছে সেটা ঠিক কিনা, আর 4-5টা লোক বলছে মানেই সেটা ঠিক কিনা, সেটা আমাদের জানা জরুরি। অ্যাকচুয়ালি এগুলোকে নিয়ে একটু ভাবা জরুরি, ভাবুন, মানে ভাবাটা খুব জরুরি। তো আরেকটা জিনিস আমি একটু তোমাকে রিকোয়েস্ট করবো, আফটার লাইভ আমরা যে কথাগুলো বলেছি, বিশেষ করে কেলগস কে চ্যালেঞ্জ এবং নিউট্রালাইটের কথা বলা হয়েছে, এটা আমি আবারও বলছি, তুললাম কথাটা ইচ্ছা করেই, কারণ এটা কিন্তু একদম আইনত হয়েছে, তবেই কিন্তু আমরা কথাটা তুলেছি, এবং সেটার কিন্তু পুরো ডিটেলস আছে, সেটা আমরা দিয়ে দেবো, ঈশানীতেই দিয়ে দেবে, সেটা নিয়েও সবাই দেখতে পারে, পরে একটু পড়াশোনা করেও দেখতে পারে। তো ঠিক আছে, অ্যাওয়ারনেসটাই আমাদের মূল ব্যাপার ছিল। মানে আমার এই শোটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস দেওয়া প্রত্যেকদিন,
হ্যাঁ, প্রতিবারই যতটাই চেষ্টা করি, জাস্ট একটা যে কোনো টপিক হতে পারে, কিন্তু অ্যাওয়ারনেস গ্রো করা খুব খুব জরুরি। তো এটাই ছিল আজকে আমাদের সেশনটা। সবাই, হ্যাঁ, সবাইকে এটাই বলার যে প্রত্যেকে প্লিজ যারা কিনবেন, যা কিনবেন, প্রোডাক্টটাকে ওই ফার্স্টের ওই পেহলে দর্শনধারীর দিকে না দিয়ে পেহলে গুণ বেচারি ফের দর্শনধারী, হোয়াট এভার দ্য প্রোডাক্ট উইল বি, আগে দেখো যে কোয়ালিটি কোয়ান্টিটি গুলো কি কি, তারপরে তার প্যাকেজিংই তো ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি। তো প্যাকেজিং তো তারা করবে, এটা তাদের ভুল নয়, কখনো আমি কোম্পানিগুলোর ভুল বলবো না, এটা আমাদের ভুল যে আমরা কনজিউমাররা উই আর নট অ্যাওয়্যার অফ দ্যাট। তো অবশ্যই তোমরা প্রোডাক্ট গুলো দেখো, চেনো আগে, সেগুলোর নিউট্রিশন ইনফরমেশন প্যানেলটা দেখো, দেন কনজিউম করো। Do not go for any brand, do not go for your favorite hero or heroine, do not go for this catchy names like those nutri, diet, healthy, do not go for that. Okay. Okay, thank you. একদম, থ্যাংক ইউ তোমাকে এতটা টাইম আমাদের দেওয়ার জন্য, আমার আজকের এই শোটার It's জন্য। my pleasure. আমার সবসময় ভালো লাগে যে স্টুডেন্টদের সাথে গল্প করতে, সবার সাথে গল্প করতে, অ্যাওয়ারনেসটা দিতে। আমি যতটুকু জানি খুব কম জানি, খুবই সীমিত জানি, আমার এখন অনেক অনেক জানা বাকি, কিন্তু একদমই আমাদের সবারই জানা, সবার তো এই সীমিত জানাটাই যতটুকুনি বলা যায় আর কি। একদম। থ্যাংক ইউ সবাইকে যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে, কোয়েশ্চেন অ্যারাইজ করেছে, কতটা আমরা দিতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি। আগামী দিনে আরো নিশ্চয়ই নতুন কোনো টপিক নিয়ে থাকবো, আরো আলোচনা হবে, কারণ আলোচনা যত হবে তত কোয়ারি হবে, তত কোয়ারি থেকেই কিন্তু আমরা অ্যাকচুয়াল সত্যর দিকে মানে এগিয়ে যাবো, মানে অ্যাওয়ারনেসটা দিতে পারবো। তো চানিদিকে থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ থাকার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলো টাটা, গুড নাইট। টাটা।